সুন্দর। জীব হচ্ছে অজ্ঞান, শিব হচ্ছে জ্ঞান। আমরা শিবের অংশটা তো জীব, তাই সবাই সৌন্দর্যকে পছন্দ করি। সবাই নিজেকে বাইরে সুন্দর পরিপাটি রাখতে চেষ্টা করি। বাইরের সৌন্দর্য হাইয়ার করে আনা যায়, ভিতরের সৌন্দর্য প্রতিষ্ঠা করতে হলে চরিত্র গঠনের প্রয়োজন। নিজের কাছে ভালো জামা কাপড় নাই, অন্যকে আপনাকে দিলে আপনি বাইরে পরিপাটি সৌন্দর্য পেয়ে গেলেন, কিন্তু ভিতরের সৌন্দর্য নিজেকে কষ্ট করে তৈরি করতে হবে। সেইটা হচ্ছে চরিত্র গঠন আন্দোলন। আর এই চরিত্রের মূলে পুরুষ জাতির জন্য হচ্ছে ব্রহ্মচর্য, আর নারী জাতির জন্য হচ্ছে সতীত্ব। তাই বাবা উনি বলেছেন নারীর সতীত্ব জাতির অমূল্য সম্পদ। এক লাইনের মধ্যে সীমাবদ্ধ। এই নিষ্কলঙ্ক চরিত্রটি আমরা কিভাবে গঠিত করব সেটা কিন্তু অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। ৬টি খণ্ডে বিভক্ত কুমারীদের জন্য এই ৬টি খণ্ড কুমারীর পবিত্রতা এমন প্রাঞ্জলভাবে, এমন সুন্দরভাবে, এমন সাবলীলভাবে সেখানে লেখা আছে, সেটা ক্লাস 4, 5, 6 ছাত্র জীবন, আত্মঘটন, সরল ব্রহ্মচর্য, জীবনের প্রথম প্রভাত, এমনিভাবে সংযম সাধনা, এমনিভাবে অনেক বাংলাদেশ
গ্রহণ করলাম। শুধু সজ্জনমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন একজন ইঞ্জিনিয়ার। চরিত্র যথার্থ সৌন্দর্য বিষয়ক আলোচনায় এখন অংশগ্রহণ করছেন আরেকজন ইঞ্জিনিয়ার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত যান্ত্রিক। মহতি ধর্মীয় সভায় মঞ্চে উপবিষ্ট এই তিনটি যোগের কথা ভগবান শ্রীগীতায় ব্যক্ত করেছেন। ভক্তিমতী মাতাই একমাত্র পারেন নিষ্কলঙ্ক সমাজ সৃষ্টি করতে। ওঙ্কার আদর্শের যিনি প্রবর্তক, অখণ্ড আদর্শের যিনি প্রবর্তক, যিনি আমাদেরকে একটি নূতন সাধন পথ উপহার দিয়েছেন সম্ভবত গত শতাব্দীতে। আপনারা জানেন আমাদের হিন্দু ধর্ম 5000 বছরের পুরানো। এই 5000 বছরের পুরানো ধর্মের মধ্যে আমাদের অনেক ডিভিশন, অনেক দল, অনেক মত, অনেক পথ। সময়ের সাথে সাথে সব কিছুরই একটা পরিবর্তনের দরকার হয়, সব কিছুকে যুগ উপযোগী করতে হয়। তাই তিনি আমাদেরকে একটি নূতন পথ উপহার দিয়েছেন ঈশ্বর সাধনের জন্য। তিনি এক জায়গায় বলেছেন যে আমি পৃথিবীতে নূতন ইতিহাস সৃষ্টি করতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। সব কিছুতে রিফর্ম দরকার হয়। আমাদের হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন ভাগে বিভক্ত। আমাদের ছোট ছেলে মেয়েরা এককভাবে, আমাদের ওদের জন্য কোনো সাধন প্রণালী নেই। এই জন্য অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যাকে আমরা বাবামণি হিসেবে বলি, তিনি আমাদের মাঝে এই অখণ্ড আদর্শটি দিয়েছেন, যাতে তিনি নিজেও আমাদের সাথে সমসাধক, কোডিনোটি। আমাদের সমবেত উপাসনায় ওনার জন্য একটি আসন থাকে, উনি আমাদের সাথে প্রার্থনা করেন। আমি যতটা জানি তিনি মানুষ পূজায় বিশ্বাস রাখেন না, তিনি একমাত্র ঈশ্বর সাধনে বিশ্বাস রাখতেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি চান যে প্রতিটি মনুষ্য জীবন সার্থক হোক। আমরা পৃথিবীতে একবারই জন্ম নিই, আর তার আগে কি ছিল, পরে কি হবে আমরা জানি না। তো তিনি চান প্রতিটি মনুষ্য জীবন সার্থক হোক। তিনি বিভিন্নভাবে মানুষের জীবন গঠনের জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি উদ্বুদ্ধ করেছিলেন। তখন আমি আমার নিজেকে কিভাবে পরিবর্তন করব, নিজেকে, নিজের জীবন কিভাবে আমি আগে নিয়ে যাব, যথেষ্ট অনুপ্রেরণা আমি ওনার স্বামীজির বইপত্র থেকে আমি পেয়েছি। তো জীবনে অনেক পরিবর্তন হয়েছে। গ্রামে ছিলাম, কিন্তু আদর্শ আমাকে বলছে জন্ম হোক, যথাযথ কর্ম হোক, ভালো, তোমার জন্ম যেখানেই হয় ম্যাটার করে না। তুমি জীবনে যদি কিছু করতে না পারো, যেই মুহূর্তে তুমি তোমার মনকে তৈরি করতে পারো যে জীবনে তুমি কিছু করার চেষ্টা করবে, জীবনকে বৃথা যেতে দিবে না, ওইটুকুই দরকার, ওইটুকু মন গঠনের দরকার। তখনই তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে পারবে। আমার দু একটি লেখা মনে করে, এক জায়গায় লেখা ছিল, প্রতিটি সূর্যোদয়ের সঙ্গে তোমার জীবনে আসুক নবীন উন্মাদনা, আসুক নব নব উপলব্ধির অত্যাশ্চর্য শোভাযাত্রা। এই কথাগুলো আমাকে প্রচণ্ড রকম এফেক্ট করত। তা আমি চেষ্টা করেছি জীবনকে কর্মময় করতে, কর্মকে ধর্মময় করতে, ধর্মকে ব্রহ্মময় করতে। স্বামীজির লেখা থেকে, স্বামীজির বইপত্র থেকে আমি যথেষ্ট ইন্সপায়ার হয়েছিলাম এবং কিছুটা আমি পালন করার চেষ্টা করেছিলাম এবং জীবনকে ফেল হতে দেব না, এটাই ছিল আমার একটা চেষ্টা।
তো যার কারণে আমি বলবো কিছুটা সাকসেস জীবনে এসেছে। আমাদের প্রত্যেককে কোনো না যেই মত যেই পথকে আমরা ভালোবাসি ওই মত এবং সেই পথে থাকে অবশ্যই নিজেকে অ্যাটাচ থাকতে হবে, যা আমাদেরকে জীবন গঠনে যথেষ্ট সহযোগিতা করবে। আমি আমাদের পারিবারিক পেশা ছিল কৃষি। আমি ছোটবেলায় কিছুটা কৃষির সাথে ইনভলভ ছিলাম, কৃষক ছিলাম এবং একটু স্কুল কলেজে পড়ার চেষ্টা করেছি। কৃষক যে পেশা আমার খুব ভালো লাগে। আমরা যখন খিদে পাই তখন একটা কৃষকের আমরা কথা স্মরণ করি। কৃষক খাদ্য উৎপাদন করে বলে আমরা যে কোনো জায়গায় বসে খেতে পারি। তো আমি কৃষক ছিলাম বলে আমি নিজেকে খুব গৌরববোধ করি। তারপরে আমি আমার জীবন শুরু করলাম একটি ব্যাংকের চাকরি দিয়ে। আমার জীবনের সাথে আদর্শ ওতপ্রোতভাবে জড়িত ছিল। তারপরে একটা পর্যায়ে আমি বিদেশ চলে গেছি 1980-তে। তারপরে 84-এ ফিরে এসে বিয়ে করলাম। আপনারা চিনবেন, ফেনী কলেজের অধ্যাপক ছিলেন শ্রী মনোরঞ্জন লাল। ওনার মেয়ের সাথে আমার বিয়ে হলো 1984-এ। তারপরে ফ্যামিলি সহ আবুধাবিতে বসবাস করতে শুরু করলাম। পেশা হিসেবে আমি আবুধাবিতে কনস্ট্রাকশনকে নিলাম, কারণ আবুধাবি, দুবাই, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যথেষ্ট কনস্ট্রাকশনের কাজকর্ম তখন চলছিল। ভাবলাম আমি নিজে এখানে ব্যাংকার ছিলাম, তো কিছুটা ব্যবসায়িক একটু চিন্তাভাবনা ছিল। তো ব্যবসায় নেমে পড়লাম 1981-এ। সেই থেকে কনস্ট্রাকশন ব্যবসায় আছি এবং মাঝখানে 2005-এ কানাডায় গেলাম কানাডার নাগরিকত্ব নিয়ে। তারপরে 2009-তে কানাডার নাগরিকত্ব পেলাম। তো এই যে আমার কনস্ট্রাকশন জীবন, এটা আমরা এক্স্যাক্টলি কনস্ট্রাকশনে কী করি আপনাদেরকে একটু সংক্ষেপে বলছি। হয়তো যারা ইয়াং জেনারেশন এখানে আছে তারা হয়তো ইন্সপায়ার হতে পারে। কনস্ট্রাকশনে আমার কাছে এতদিনে আমি 5টি টিম গঠন করেছি এবং আজকে যেভাবে সোজা করে বলে দিচ্ছি 5টি টিম আমি গঠন করেছি, ওটা অতটা সোজা ছিল না, খুব কঠিন ছিল এই রাস্তা। আমি নিজে ইঞ্জিনিয়ার না, কনস্ট্রাকশন ব্যবসা অতটা ইজি ছিল না, কিন্তু আমার একটা ডিটারমিনেশন ছিল, খুব ভালো লাগবে যে কোনো প্রজেক্ট যখন আমরা করতে পারতাম। আমি একটু ছোটো করে বলছি যে কনস্ট্রাকশনের একটি টিম আছে আমার কাছে। একটি টিম আছে সিভিল এবং বিল্ডিং সাইড নিয়ে ওরা কাজ করে। ওদের আবার 3টে সাব টিম আছে, একটা ডিজাইন, একটা এস্টিমেশন আর একটা প্রজেক্ট এক্সিকিউশন। তো সিভিল এবং বিল্ডিংয়ের উপরে আমার একটা টিম আছে। আর্কিটেকচারাল একটা টিম আছে যারা বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ওয়ার্ক করে এবং ইন্টেরিয়র ডেকোরেশন, ফিট আউট এই কাজগুলো করে। তো আর্কিটেকচারাল টিমও আমার কাছে 3টে সাব টিম আছে, ডিজাইন, এস্টিমেশন এবং কনস্ট্রাকশন। তারপরে আমাদের কাছে একটা টিম আছে, আমরা বলছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, একটা ছোট টিম আছে যারা ইলেকট্রিক্যাল ওয়ার্কসের উপরে ডিজাইন, এস্টিমেশন এবং কনস্ট্রাকশন করে। তারপরে একটা ছোট টিম আছে আইটি এবং টেলিকমের উপরে। আপনারা জানেন আজকাল সব আইটি বেস, তো আমি একটা ছোট টিম গঠন করেছি যারা আইটি টেলিকম রিলেটেড কাজগুলো করে। আর আরেকটা টিম আছে আমার কাছে মেকানিক্যাল। তো এই মিলে আমার কনস্ট্রাকশন কোম্পানি প্রায় 32-33 ইয়ার্স হতে চলল এবং এই কাজটাই আমার করতে ভালো লাগে। আমি চাই যে এই কাজে আরও এগিয়ে যেতে এবং সব কাজে যথেষ্ট খাটাখাটির দরকার হয়, তাতেই সাকসেস আসে। তো আমাদের যেটুকু সাকসেস এসেছে আমরা স্যাটিসফাইড। আমাদের উদ্দেশ্য লোক এমপ্লয় করা এবং লোকের স্কিল ক্রিয়েট করা। তো আমি বাংলাদেশ থেকে বেশ কিছু লোক নিয়ে গেছি এবং আমি চেষ্টা করি প্রত্যেকটি বড় বড় প্রজেক্টে, ল্যান্ডমার্ক প্রজেক্টে, ভালো ভালো প্রজেক্টে ছোট হিসেবেও আমরা ইনভলভ থাকতে।
তাইলে আমাদের লোকের একটা ভালো ট্রেনিং হয়, এমপ্লয়মেন্ট হলো, ভালো স্কিল হলো, এই করে যাচ্ছি। এবং ভবিষ্যতে আশা করি আরও অ্যাগ্রেসিভলি এই করব। তো আমি খুব একটা বেশি বক্তব্য রাখবো না, সবাই চলে গেছে, অল্প কিছু লোক আছেন আর আমাদের গণ্যমান্য দুইজন রয়ে গেছেন যাদের কথা আমাদের শুনতে হবে। তো আমি চাই, আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনাদের সবার জীবনকে আপনারা সার্থক করবেন। কোনোভাবেই আপনাদের ছেলে মেয়েকে অমানুষ যাতে না হয়, এদিকে আমাদের চেষ্টা রাখতে হবে। কতটা শিক্ষিত হলো, সবসময় সবাই শিক্ষিত হবে নট নেসেসারি, যে কোনো কাজে স্কিল হতে হবে। আমি মনে আছে আমি যখন আবুধাবি গেলাম 1980-তে, আমি একটা চাকরি পাইনি, কারণ সবাই আমাকে জিজ্ঞেস করতো যে তুমি স্পেসিফিক্যালি কোন কাজটা জানো। তো আমি কোনো কাজেই স্পেসিফিক্যালি জানতাম না, আজও কিচ্ছু জানি না। তো তখনই আমার খেয়াল হলো যে না, প্রত্যেকটা মানুষকে ছোটোবেলায় স্কিল তৈরি করতে হবে। প্রত্যেকটা যার যে কাজটি ভালো লাগে, কেউ কৃষক হবে, কেউ শিল্পী হবে, কেউ সেলিব্রিটি হবে, কেউ প্লেয়ার হবে, কেউ কারিগর হবে, যার যেদিকে নেশা আমরা তাদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা মানুষকে জীবনকে আমাদের সার্থক করতে হবে। এটি আমাদের যারা সিনিয়র আছে আমাদের বিশেষ কর্তব্য। কারণ আমরা চাই যে আমরা সবাই যে কোনো না কোনো মত এবং পথের সাথে আমরা অ্যাটাচ থাকি। আমরা চাই প্রত্যেকের জীবন একবারের জন্য জীবন, প্রত্যেকের জীবন যেন সার্থক হয়। এবং আমরা এইসব ধর্মসভার মাধ্যমে আমরা এইসব ইন্সপিরেশন নিতে পারি। যত এইসব আমাদের ধর্মীয় আদর্শের উপরে কথা হবে, অত প্রচার হবে, অত ইয়াংদের জন্য, ইয়াং ছেলে মেয়েদের জন্য এদের জীবনে কাজে আসবে, যেমন আমাদের জীবনে কাজে এসেছিল। আজকে আমরা যেটুকু, আমি স্বামীজির বইপত্র থেকে অভিজ্ঞ, স্বাবলম্বী, চরিত্র গঠন, এগুলোর উপরে আমার ছোটোবেলায় একটু নেশার নজর যেত, যার জন্য নিজেকে কিছুটা চেষ্টা করেছি এদিকে করতে। তো আসুন আমরা চাই এই পৃথিবীতে সবাইকে, কারণ স্বামীজির কথাবার্তা গ্লোবাল। আজকাল আপনারা দেখছেন যে সারা পৃথিবী গ্লোবাল। আজকাল ইন্টারনেটের কারণে আপনার পৃথিবী খুব ছোট হয়ে গেছে, এবং যে যেই কাজটা ভালো করতে পারে পৃথিবীতে সবাই এটা অ্যাকসেপ্ট করছে। কমিউনিকেশনের কারণে, আইটির কারণে, ইনফরমেশন টেকনোলজির কারণে পৃথিবী এখন অনেক ছোট। তো আমরা যদি পরিশ্রমী হই, আমরা যদি জীবনকে ধর্মময়, কর্মময়, ব্রহ্মময় করি, তখন আমাদের যে অ্যাকশন, আমাদের যে কাজ পৃথিবী অ্যাকসেপ্ট করবে এবং স্বামীজির যে স্বপ্ন সার্থক হবে। আমি অবাক হয়ে যাই, গত সেঞ্চুরিতে স্বামীজি কী করে ভেবেছিলেন যে আমাদের একটি নূতন পথ এবং একটা ধর্মীয়ভাবে আমাদের জীবনকে অ্যাটাচ করার জন্য একটা নূতন পথ দরকার, নূতন মতের দরকার, তাই তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা অনেকে এখনো অনেক পুরনো রীতিনীতিতে বিশ্বাস করি। আমি মাঝে মাঝে টেলিভিশনে দেখি যে প্রচুর দুধ ঢালা হচ্ছে শিবের উপরে বা কিছু একটা মূর্তির উপরে প্রচুর দুধ ঢালা হচ্ছে। এখন এগুলো হচ্ছে বিশ্বাস, এগুলো যুগ যুগ ধরে ৫,০০০ বছর ধরে লোকেরা করছে, এখনো লোকেরা করছে। কিন্তু আজকে এই গ্লোবালাইজেশনের যুগে আমাদেরকে ভাবতে হবে, হাউ মাচ দিস কাইন্ড অফ থিং মেক সেন্স। আমরা যাই করি কতটা এটা যুক্তিযুক্ত, এই নিয়ে ভাবতে হবে। বিশ্বাসের উপরে মানুষ থাকে, বিশ্বাসের উপরে মানুষ অনেক কিছু করে, কিন্তু যুগ পাল্টে গেছে। এখন সব কিছু আমি কি করছি, ইমিডিয়েটলি অন্যরা অ্যানালাইসিস করে ডিবেটেবল করে দেয় এবং ভালো খারাপ বেরিয়ে আসে। তো আমাদেরকে এখন সারা পৃথিবী এখন একটা পরিবারের মতো হয়ে গেছে, এবং আমি মনে করি বর্তমান বিশ্বে এই আদর্শটি একটি যুগ উপযোগী আদর্শ। কারণ এখানে এক ঈশ্বরবাদ, একজনের পূজা হচ্ছে, আমাদের উপাসনায় শুধু একজনের প্রশংসা করা হচ্ছে, যিনি আমাদেরকে মত এবং পথটি দিয়েছেন তিনিও আমাদের সাথে সমসাধক। আমাদের এখানে ব্যক্তি পূজার কোনো স্থান নেই। তো আমরা আরেকটি বিষয়ে জোর দিতে হবে, জ্ঞানী হতে হবে। আমাদেরকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী হওয়া, ধার্মিক হওয়া, কর্মঠ হওয়া, এগুলো আমাদের জীবনের মূল মন্ত্র হবে। আমরা চেষ্টা করতে হবে সমাজে
জ্ঞানী লোকদের আশেপাশে থাকতে। কারণ জ্ঞান, নলেজ ইজ পাওয়ার, জ্ঞান এমন একটি শক্তি, জ্ঞান মানুষের জীবনে চেঞ্জ এনে দিতে পারে। কেউ গরিব আছে, কেউ ধনী আছে। গরিব এবং ধনী এগুলো সাময়িক, গরিবটাও টেম্পোরারি, ধনীও টেম্পোরারি। কেউ চিরকাল ধনী থাকতে পারে না, কেউ চিরকাল গরিব থাকে না। গরিব অটোমেটিক ধনী হয়, ধনী অটোমেটিক গরিব হয়ে যায়। তো ধনী গরিব নিয়ে আমাদের কোনো ব্যাপার মাথায় থাকতে পারে না। আমার দরকার কি? আমার দরকার যে আমি ধার্মিক হব। এক জায়গায় স্বামীজি বলেছেন যে আমাদেরকে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কাম এসব হতে হবে। তো আমরা চেষ্টা করব পাপ থেকে দূরে থাকতে। কি পাবো না পাবো জীবনে, এটা চাহিদা আমাদের থাকতে পারবে না। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা গ্রেটফুল থাকতে হবে এবং আমাদের জীবনকে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করে দিতে হবে আর কাজ করে যেতে হবে। আমাদেরকে ধার্মিক হতে হবে, কর্মী হতে হবে, পারিবারিক হতে হবে এবং জ্ঞানী হতে হবে। আমরা যদি এর মধ্যে থাকি, অটোমেটিক আমরা বুঝবো যে আমাদের জীবনের রাস্তা অটোমেটিক খুলে যাবে এবং আমরা সঠিক ডাইরেকশনে আমরা নিজেদেরকে প্রচলিত করতে পারব। গরিবী সম্পর্কে স্বামীজি বলছেন যে দেখো, গাছের ফল এবং পাতালতা খেয়েও তুমি তোমার জীবন কাটিয়ে দিতে পারবে। গরিবী কোনো একটা ফ্যাক্টর না, কতটা তুমি নিষ্পাপ ওটা ইম্পর্টেন্ট, কতটা তুমি ধার্মিক, কতটা তুমি কর্মী, এটা ইম্পর্টেন্ট। আমি খুব সৌভাগ্যবান যে আমার ছোটবেলায় আমি কিছুটা গরিবীকে ফেস করেছিলাম। এই জন্য আমি যথেষ্ট ভাগ্যবান মনে করি নিজেকে। কারণ গরিবী মানুষকে, গরিবী ইজ নট দি পার্ট অফ প্রবলেম, গরিবী ইজ দি পার্ট অফ সলিউশন আমার হিসাবে। যারা গরিব থাকে ছোটবেলায়, ওরা লাইফকে খুব ভালোভাবে ফিল করতে পারে এবং ওরা যেমন দুপুরে খেলো, রাত্রে খাওয়া যাদের থাকে না ছোটবেলায়, ওরা ঠিক লাইফটাকে খুব ভালোভাবে গড়ে নিতে পারে। তো আমি বলবো গরিবী ইজ নট দি পার্ট অফ প্রবলেম, এটা পার্ট অফ সলিউশন। আমি নিজেকে এত ধন্য মনে করি যে গরিবীর সাথে আমার কিছুটা অ্যাটাচমেন্ট ছিল, যার জন্য আমি এত কনফিডেন্ট লাইফ করি যে গরিবীকে আমি কোনো একটা ফ্যাক্টরি মনে করি না। এবং গরিবী এবং ধনী, ধন সম্পদ এভরিথিং টেম্পোরারি। কেউ চিরকাল গরিব থাকে না, কেউ চিরকাল ধনী থাকে না। কাজে কেউ গরিবীও ধরে রাখতে পারে না, কেউ ধনী ওটাও ধরে রাখতে পারে না। এটা কিপস মুভিং। তো আমি দু একটি আমার ছোটবেলার গরিবীর কথা মনে পড়ে এবং এই গরিবীর কারণে আমি আজকে এত কনফিডেন্ট, আমি একটা গ্লোবাল পার্সন হয়ে গেছি। আমার ভিতরে অসংখ্য ক্ষমতা, অনলি বিকজ ছোটবেলা আমি কিছুটা এইসব চ্যালেঞ্জকে ফেস করতে পেরেছিলাম এবং আজকেও আমি চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছি। এক একটা বড় বড় চ্যালেঞ্জ আসে, আমি ফেস করি, ওভারকাম করি, অনেক স্ট্রাগল থাকে, আর একটা প্রবলেমে যাই, আর একটা চ্যালেঞ্জে যাই। তো যদি আপনাদের মধ্যে কেউ গরিব থাকেন, যদি আপনাদের মধ্যে কেউ মনে করেন যে আপনারা সেটেল না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেন, কর্মী হন, ধার্মিক হন, পারিবারিক হন, জ্ঞানী হওয়ার চেষ্টা করেন। তো আমার গরিবীর এক্সাম্পলগুলো হচ্ছে এরকম যে একবার আষাঢ় শ্রাবণ মাস ছিল, ঘরে কোনো চাল ছিল না, জমিতে ধান কাটা ধান ছিল, ঘরে কোনো চাল ছিল না, লাকড়ি ছিল না, নানান রকম সমস্যা গ্রামে। আমরা না সবাই, গ্রামের সব ফ্যামিলি প্রচণ্ড গরিবের মধ্যে দিয়ে আগের দিনে যেত। সে এখন থেকে 30-40 ইয়ার্স আগে। এখন অবশ্য গ্রামে অনেকটা ডেভেলপ হয়ে গেছে। তো একবার আমাদের জমিতে, মানে গ্রামে জমিতে পাকা ধান ছিল, বাট বৃষ্টি, যথেষ্ট বৃষ্টি হতে লাগলো এবং ধান জলে ডুবে গেল। তো আমি গেলাম আরও একজন দুজন সহ, জলের ভিতর থেকে, জলের নিচে থেকে ধান কাটলাম, কলা গাছের মধ্যে উঠালাম, বাড়িতে আনলাম এবং ওই ধানকে চুলায় গরম করা হলো, সিদ্ধ করা হলো, শুকানো হলো, ঢেকিতে ছাটানো হলো, তারপরে খাওয়া হলো। ওইরকম গরিবী আমি দেখেছি এবং আমি আমার মা বাবাকে আমি একটা এত ইয়ে করি, রেসপেক্ট করি। তো যে গরিবী দেখার আমার সৌভাগ্য হয়েছে। তো আপনারা তো, আপনাদের মধ্যে কেউ যদি গরিব থাকেন, একদম ভাববেন না, গরিবী টেম্পোরারি। কিন্তু যদি
অজ্ঞান থেকে জ্ঞানী না হন, কর্মঠ না হন, ওটা আপনার প্রবলেম। কেউ আপনাকে হেল্প করতে পারবে না। আমাদের নিজেকে নিজে সবসময় হেল্প করতে হবে। তারপরে স্বামীজি বলেছিলেন এক জায়গায় যে তুমি গাছের ফল পাতা খেয়েও তুমি তোমার দিন কাটাতে পারবে। ওরকম একটা এক্সাম্পলও আমার নিজের জীবনে আছে। একবার আমি ফেরি থেকে কাজিরহাট যাব, তো আমি এক্সপেক্ট করলাম যে বাসে যাব, কোনো কারণে বাস চলছিল না, স্ট্রাইক ছিল বা কিছু ছিল, তো পকেটে অতটা পয়সাও ছিল না। তখন হাঁটা শুরু করলাম ফেরি টু কাজিরহাট। হাঁটতে হাঁটতে তখন ইয়াং ছিলাম, খিদা লেগে গেছে। খিদে লাগা যাওয়াতে আমি খালের দিকে দেখলাম, রাস্তার পাড়ে খালের দিকে দেখলাম শাপলা ফুটে আছে। খাল থেকে প্রচুর জল খেয়ে নিলাম, তারপরে এক গাদা শাপলা খেয়ে নিলাম, পেট ভরে গেছে, হাঁটতে হাঁটতে চলে গেছি কাজিরহাট। তো কাজেই গরিবই আমাদের জীবনে কোনো ফ্যাক্টর না। আপনারা কেউ যদি গরিব থাকেন এই নিয়ে ভাববেন না, শুধু নিজেকে ঈশ্বরের শ্রীচরণে সমর্পণ করে দিয়ে শুধু কাজ করতে থাকেন, ধর্ম করতে থাকেন, কর্ম করতে থাকেন, গরিবই থাকবে না। গরিব ধনী আপনি কতটা নো ম্যাটার, আপনি কতটা জ্ঞানী, কতটা ধার্মিক, কতটা আরেকজনের উপকার করছেন, কতটা মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, ওটা খুব ইম্পর্টেন্ট আমার হিসাবে। তো তাই বলছি যে আমি চিরকাল একজন স্ট্রাগলার। আপনাদের মধ্যে যদি কেউ এখনো ধার্মিক দিক থেকে যদি কোনো সেটেল না থাকেন যে আপনি কোন মতে যাবেন, কোন পথে যাবেন, তো আমি বলবো যেই মত যেই পথ আপনার ভালো লাগে আপনাকে ধার্মিক হতেই হবে। আমার জীবনে আমি দেখেছি যে আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করাতে অনেক সময় আমি একটা পাপের দিকে যাওয়ার সময় আমার চিন্তা হতো যে আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করেছি, তো আমার পাপের দিকে যাওয়াটাতে আমাকে একটা বাধা দিতে। তারপরে ধরেন ধর্ম, ধার্মিক হলেই আপনাকে পাপ পথে যেতে বাধা দিবে। তো ধর্ম আমাদেরকে প্রটেক্ট করবে এবং ভালো মানুষের সঙ্গ আমাদেরকে প্রটেক্ট করবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রত্যেকটা জীবন, মনুষ্য জীবন খুবই ইম্পর্টেন্ট। আসুন আমরা একে অপরকে কথা দিয়ে, উপদেশ দিয়ে, পয়সা দিয়ে না, পয়সা দিবেন নষ্ট হয়ে যাবে, পয়সা না কর্মটা করে দিবেন, কাউ একজনকে রাস্তা দেখাবেন, পয়সা দিতে হবে না, আমার এটা বিশ্বাস। কারণ পয়সা দিয়ে একজনকে পঙ্গু করে দেওয়া হয়। তো আসুন আমরা সবাই আমাদের জীবনকে উন্নত করি। এবং স্বামীজি গত সেঞ্চুরিতে গ্লোবাল চিন্তা ভাবনা করতেন, এখন এভরিথিং গ্লোবাল। আমরা যদি ভালো কিছু হতে পারি, আমাদের যদি কোনো ছেলে মেয়েকে ভালো তৈরি করে দিতে পারি, ইমিডিয়েটলি সে গ্লোবাল ফিগার হয়ে যাবে। আপনি আমেরিকার প্রেসিডেন্টের কথা চিন্তা করেন, সাদাদের দেশে একজন কালো প্রেসিডেন্ট পরপর দুবার প্রেসিডেন্ট হল। সে আফ্রিকান, কিন্তু আমেরিকা দেশে দুবার প্রেসিডেন্ট। এখন যুগ এমন হয়ে গেছে যে আমি গ্রামে গঞ্জে কোনায় বসে থেকেও আমার যদি একটা ভালো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে, আমি যদি একটা রাস্তা দিতে পারি কাউকে, দুনিয়া আমাকে অ্যাকসেপ্ট করে নিল। আজকে আমার হিসাবে একটি জিনিস পৃথিবীতে খুব দরকার। সারা পৃথিবীতে প্রচুর সম্পদ আছে, কিন্তু সম্পদের এক্সপ্লোরেশন হচ্ছে না, অন্যদিকে লোক না খেয়ে আত্মহত্যা করছে। তো এটা জ্ঞানের অভাব। আমাদের মধ্যে যদি ইকোনমিস্টরা থাকেন, জ্ঞানীরা থাকেন, যাদের কাছে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, যেন অস্ট্রেলিয়ার মতো দেশে অনেক ফল নষ্ট হয়ে যায়, অনেক গরু ছাগল নষ্ট হয়ে যায়, মানে কেউ ইউটিলিটি নাই। তো আমাদের এই সারা পৃথিবীর যে সম্পদ সমভাবে বন্টন করার জন্য আমাদের মধ্যে যদি কেউ জ্ঞানী হয় এবং এসব নিয়ে চর্চা করে, পৃথিবী থেকেও না খেয়ে মরার কোনো সম্ভাবনাই নেই। তো আসুন, আমি খুব বেশি সময় নেব না, কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তো আমি এই যাত্রা এটুকুই বলছি, ভবিষ্যতে আবার দেখা হবে। আজকে আমি আমার কৃতজ্ঞতা